হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে করব পথ চলতি। লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে পড়া শুরু করছি। ব্যাপারটা খুব সম্ভবত 1928 সালে শীতকালে ঘটেছিল। বছর আর তারিখটা ঠিক মতন মনে পড়ছে না। তাহলে খুব সম্ভবত 1928 সাল। লেখকের ঠিকঠাক মনে পড়ছে না কত সালে। ঠিক আছে। শ্বশুরালয়, গয়া থেকে ফিরছি। শ্বশুরালয় মানে শ্বশুরের আলয়, আলয় মানে বাড়ি, শ্বশুরালয় মানে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি তার কোথায়? গয়া। গয়া হচ্ছে বিহারের একটি জায়গা। ঠিক আছে, একটি শহর। দেহরাদুন এক্সপ্রেস ধরবো। তিনি কোন এক্সপ্রেসে আসবেন? দেহরাদুন এক্সপ্রেসে। সঙ্গে আছে মধ্যম শ্রেণীর। ঠিক আছে, মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিরতি অংশ। তাহলে প্রথম শ্রেণীর পরে কি আছে? মধ্যম শ্রেণী মানে সেকেন্ড ক্লাস। ঠিক আছে, সেকেন্ড ক্লাসের দেখবে না কি লেখা থাকে এখানে ট্রেনে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। ঠিক আছে, তো মধ্যম শ্রেণী হচ্ছে সেকেন্ড ক্লাসের রিটার্ন টিকিটের ফিরতি অংশ আছে। স্টেশনে পৌঁছে দেখলুম ট্রেন যথাকালে এলো, কিন্তু কেন জানি না গাড়িতে সেদিন অসম্ভব ভিড় দেখলুম। কেন মানে গাড়ি তো যথাসময়ে এলো, কিন্তু সেখানে অনেক ভিড় ছিল। মধ্যম শ্রেণীর কোনো কামরায় তো ঢুকতেই পারা যায় না। দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলোর লোক লোকে মেঝেতে বিছানা করে নিয়ে কোথাও বা বসে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে মধ্যম শ্রেণীর কামরাতে ঢুকতে পারা যাচ্ছে না, দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলোতে মেঝেতে বিছানা নিয়ে বিছানা করে নিয়ে কেউ বা বসে বসে কেউ বা দাঁড়িয়ে যাচ্ছে। সমস্ত ট্রেনটা একবার ঘুরে দেখবার মতলবে ইঞ্জিনের দিকে চলেছি। এমন সময় দেখি একটা বড় তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই। গিয়ে দেখি এই বিরাট গাড়িখানি গুটি কতক কাবুলিওয়ালার দখলে। একটা পুরো বগি কিছুজন কাবুলিওয়ালা দখল করে রেখেছে। সেই থার্ড ক্লাসের মানে মানে ওটা কি বলছে এখানে, তৃতীয় শ্রেণীর মানে জেনারেল কামরা। ঠিক আছে, আমরা এখন যেটা জেনারেল কামরা বলি, সেই জেনারেল কামরার একটা পুরো কামরা কিছুজন কাবুলিওয়ালা দখল করে রেখেছে। কেউ সেখানে গেলে বা জানলা দিয়ে উঁকি মারলে হুঙ্কার ছাড়ছে, ये गाड़ी तुम्हारे वास्ते नहीं, जो जो तुम उधर। ঠিক আছে, বলছে কি এই গাড়িটা তোমার জন্য নয়, যাও ওদিকে যাও। জবরদস্ত চেহারার কাবুলিওয়ালারা এই হুঙ্কার দ্বারা লোক ঠেকিয়ে রেখেছে। রেলের কর্মচারী বা পুলিশ এর ত্রিসীমানাতেও ঘেঁষছে না। পুলিশ রেলের কর্মচারীরা এদিকে আসছে না, তারা সবাইকে বলছে জো উধর, মানে ওইদিকে যাও। ঠিক আছে, এমনি করে করে সবাইকে কি করছে, সেখান থেকে ভাগিয়ে দিচ্ছে। তখন ঠিক করলুম এই গাড়িতেই ঢুকবো আর ওখানেই জায়গা করে নেব। আমার সাহস হচ্ছে খালি এই জন্য যে আমি দু চারটি ফরাসি কথা বলতে পারি। ফরাসি হচ্ছে আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা। ঠিক আছে, তাহলে ফরাসি ভাষা কি? আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা। আর কাবুলিওয়ালা তাহলে কোথাকার লোক? আফগানিস্তানের লোক। ঠিক আছে, কাবুল দেশের লোক। ঠিক আছে, কাবুল কোথায় আছে? কাবুল, কাবুলিওয়ালা কাবুল দেশের লোক, সেই জন্য তাদেরকে কাবুলিওয়ালা বলে। কাবুল হচ্ছে আফগানিস্তানে অবস্থিত। ঠিক আছে, তাহলে ফরাসি, আফগানিস্তানের শিক্ষিত লোকের ভাষা কি হচ্ছে? ফরাসি। উচ্চ ও ভদ্র সমাজের ভাষা, সরকারি ভাষা, তাহলে আফগানিস্তানের সরকারি ভাষা হচ্ছে ফরাসি। আর আমাদের লেখক তিনি দু চারটি ফরাসি কথা বলতে পারেন, তো সেই জন্য তার সাহস হচ্ছে, বলছে এই গাড়িতে আমি ঢুকবো। অন্তত তখন তাই ছিল, মানে তখনের সময়ে ছিল। এখন মনে হয় উর্দু। ঠিক আছে, আমি সম্ভবত অত ভালো করে জানি না, কিন্তু এখন মনে হয় উর্দু। কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পস্তুর সম্মান তখন ছিল না। কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা কি ছিল? পস্তু। প তালবসত এসু, পস্তু। এদেরকে পস্তুভাষী লোকেদের মধ্যে শিক্ষা আর সংস্কৃতির অভাব, আর তার উপর তাদের ভাষা সাহিত্য তেমন নেই। তাদের ভাষায় মানে গল্প কবিতা এইসব লেখা হতো না, সেগুলো সব মুখে মুখে প্রচলিত ভাষা, সেই জন্য সেই ভাষার সম্মান কেউ দিত না। আমার মনে হলো এদের মধ্যে ফরাসি বলাটা যখন একটা শিক্ষার আভিজাত্যের লক্ষণ, তখন আমি যদি এদের সঙ্গে ফরাসিতে দুই একটা কথা বলি, তাহলে এরা প্রথমত একটু হকচকিয়ে যাবে। বাঙালি বাবুর মুখে ফরাসি শুনে
আর তারপরে তারা হয়তো আমার জন্য জায়গাও করে দিতে পারে। জবরদস্ত আর মারমুখী হলেও আমি জানি যে এই পাঠানদের মধ্যে আবার একটা শিশুসুলভ ভাবও আছে। বলছে বাঙালি বাবুর মুখে যদি তারা ফরাসি শুনে তাদের মধ্যে একটু ভক্তিভাব জাগতে পারে। আবার তারা এরকম দেখতে এরকম জবরদস্ত হলেও তারা হচ্ছে কি তাদের মধ্যে একটা শিশুসুলভ ভাবও আছে। তারা যদি ভালো মানে তারা ভালো ব্যবহার করতেও জানে। সোজা গিয়ে গাড়ির হাতল ধরে দরজাটা আধ খোলা ছিল আর আরো টেনে খুলে ভিতরে ঢুকতে যাব এমন সময় ৫-৬ জন গুরুগম্ভীর স্বরে হুঙ্কার দিয়ে উঠল, কিধর আতে হো? ये गाड़ी तुम लोगों के वास्ते नहीं, सिर्फ हम पठान लोग इसमें जाते हैं। বলছে ৫-৬ জন লোক কি বলছে, তিনি দরজাটা একটু আধ খোলা ছিল, তিনি পুরোটা টেনে খুলে ভিতরে যাবেন বলছেন, তখন ৫-৬ জন বলছে, কিধর আতে হো? বলছে কোন দিকে? বলছে এখানে কোথায় আসছো? ইয়ে গাড়ি তুম লোগো কে ওয়াস্তে নেহি, এই গাড়ি তোমাদের জন্য নয়, সির্ফ হাম পাঠান লোক ইসমে যাতে হ্যাঁ, বলছে শুধু আমরা পাঠান লোক এটাতে যাব। আমি এর জবাব দিলুম ফরাসিতে, মোরা জগহ বিদেহ বরারে বরারে সির্ফ ইয়ক আদমি। এটার মানে আমি জানি না, সেজন্য এখানে দেওয়াও আছে। অর্থাৎ আমাকে জায়গা দাও খালি একজন মানুষের জন্য। ঠিক আছে? ফরাসিতে কি বলে, মোরা জগহ বিদেহ বরারে সির্ফ ইয়ক আদমি। বলছে আমাকে জায়গা দাও খালি একজন মানুষের জন্য। এটা ফরাসিতে বললেন। যা অনুমান করেছিলুম ওরা একটু যেন হতভম্ব হয়ে গেল। একজন আমার কথা বুঝতে না পেরে বললে, ক্যা মাংতা? বলছে কি চাইছো? আমি আবার ফরাসিতে বললাম, ফরাসি নমি দানি, ফরাসি নমি গই। অর্থাৎ ফরাসি জানো না, ফরাসি বলতে পারো না। খুব সম্ভব এদের মধ্যে ফরাসি জানা লোক ছিল না। তখন আমি নিজের গলাটা চড়িয়ে একটু উপহাসের সঙ্গে তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বললুম, अजय तरफी अफगानिस्तान में आदमी की दर जबान इ फरासी गुफ्तगू करदाने তাকাত ই সুমানিস্ত। আফগানিস্তানের কোন অঞ্চল থেকে আসছো যে ফরাসিতে কথা বলবার ক্ষমতা নেই তোমাদের? মানে তারা তাদেরকে এই কথাটি বলছে। আচ্ছা, মানে এই যে ফরাসি ভাষাটা অজ্জি তরফি আফগানিস্তান মে আদমি কি মানে এটা বলছে ফরাসির আফগানিস্তানের কোন অঞ্চল থেকে আসছো? কি দর জবানি ফরাসি গুফতগু করদনে তাকাত ই সুমান নিস্ত। বলছে যে তোমাদের ফরাসিতে কথা বলবার ক্ষমতা নেই। ঠিক আছে? এটার মানে হলো এটা। যখন তারা মুখ চাওয়াচাওয়ি করছে, তখন গাড়ির ভিতর থেকে একটি ছোকরা বলল, "ম্যান ফরাসিও মি দনম চি খাহি।" বলছে আমি ফরাসি জানি, কি চাও? উম আমি উত্তর দিলুম, "মান গুফতা বুদম মরা জগহ বিদেহ।" আমি তো বললুম, "আমাকে জায়গা দাও।" তখন সে জিজ্ঞাসা করল, "কু জামি রহি?" অর্থাৎ কোথায় যাবে? জবাব দিলুম, "দর শহর কলকাতা বি রভম।" কলকাতা শহরে যাব। ঠিক আছে? একজন বাচ্চা ছেলে মতন একজন এসে বলল যে, আমাকে বলছে, "কোথায় যাবে?" ঠিক আছে? আমি আমি বলছি ফরাসি জানি। "কি চাও তুমি?" বলছে, "আমি ফরাসি জানি।" তখন বলছে, "আমাকে জায়গা দাও।" তখন বলছে, "কোথায় যাবে?" বলছে, "কলকাতা যাব।" তখন পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারা বাকি যারা ছিল তারা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে করতে লাগলো। ইশারায় দলের অনুমতি পেয়ে ফরাসি বলিয়ে ছোকরাটি বললে, "বেলে এন্দের বিয়হ।" আচ্ছা, ভিতরে এসো। ইশারায় অনুমতি পেয়ে ফরাসি বলিয়ে ছোকরাটি বলল, "ভিতরে এসো।" আমি ভিতরে ঢুকতেই সেই বিরাট বগির একটি পুরো বেঞ্চি এর খালি করে আমাকে ছেড়ে দিলে। তারা একটা পুরো বেঞ্চি তাকে ছেড়ে দিলে। তার সঙ্গে একটুখানি সমীহ করার ভাবও ছিল, যেমন এক মস্ত আলম এসেছেন। ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিলে। কিন্তু গুরু বলে রক্ষা পেলুম। বুঝতে পারা গেল এরা সবাই হচ্ছে উত্তর পশ্চিম সীমান্তের আর পাঠান ট্রাইবাল এরিয়া অর্থাৎ ইংরেজদের অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের লোক। খাস কাবুলি মতো সাধারণত এরা ফরাসি জানে না। এটা আমার পক্ষে ভারী সুবিধার আর স্বস্তির কথা হলো, কারণ ওদের সঙ্গে বাকি যা আলাপ হলো প্রায় সব হিন্দুস্থানিতে আর বাংলায়। দুই একজন মাঝে মাঝে এক আধ লফজ ফরাসি বললে বটে, কিন্তু এদের বিদ্যেও বেশি দূর এগোলো না।
সেই জন্যই তিনি রক্ষা পেলেন। কারণ তিনিও তো অত ফরাসি জানেন না। তো ফরাসি ভাষায় যদি কথা বলতে হতো তাহলে সবাই বুঝে যেত যে উনি অত বেশিও ফরাসি জানেন না। ট্রেন চলছে। চারদিকে বেশ করে তাকিয়ে নিলুম। প্রায় ১৬ জন পাঠান মর্দ এই গাড়ির যাত্রী। মানে ১৬ জন পাঠান পুরুষ মানুষ এই গাড়ির যাত্রী। সমস্ত গাড়িখানা বাসি কাপড়-চোপড়, দেহের ঘর্ম আর তাদের সঙ্গে হিঙের উগ্র গন্ধে ভরপুর। এই অপূর্ব সৌরভের সংমিশ্রণ কড়াভাবে আমার নাসারন্ধ্রকে আক্রমণ করলে। বলছে এরকম একটা ঘামের আর হিঙের গন্ধ মেশানো একটা গন্ধ সেটা আমার নাসারন্ধ্রকে আক্রমণ করলো। মানে সেই গন্ধটি তিনি সহ্য করতে পারছেন না। একটুখানি দূরে উপরের বাঙ্কের উপর শয়ান একটি বৃদ্ধ পাঠান আমাকে ঢুকতে দেখে শোয়া অবস্থা থেকে উঠে খটানমালা হয়ে আসন নিয়ে বসেছিল। টঙের উপর থেকে আমাকে নিবিষ্ট চিত্তে দেখে একটুখানি পরে জিজ্ঞাসা করলে, বাবু বাংলাদেশ থুন্নি আইছো? তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? আমি জিজ্ঞাসা করলুম, আগা সাহেব তোমার ব্যবসা কোথায়? বাংলাদেশে তোমার ডেরা কোথায়? বৃদ্ধ পাঠানটি বললে, পডুয়াহালি। বাবু দান দি বলো আইছে ওইছে ধান ভালো হয়েছে কি? উম, বুঝলুম আগা সাহেবের ব্যবসা হচ্ছে শীতবস্ত্র আর হিং বিক্রি করা আর চাষিদের টাকা ধার দেওয়া। বাংলার পল্লী অঞ্চলে বরিশালের পটুয়াখালী, এই যে পড়ুয়াখালী মানে হচ্ছে পটুয়াখালী বন্দরে তার কেন্দ্র। পরে তার সঙ্গে কথা বললুম, দেখলুম তিনি বরিশাল্য ভাষা তার মাতৃভাষার মতোই বলতে পারেন। কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি। তিনি বরিশালের পটুয়াখালী অঞ্চলে থাকেন, তো সেই জন্য বরিশালের ভাষা তিনি বলতে পারেন। একজন পাঠান একটু আরতি করে আমায় বললেন, বাবু তুম ডরো মত, अगर कोई पूछेगा कि तुम बंगाली पठानों की गाड़ी में बर के कहाँ काहे सैर करते हो, तो हम लोग बोलेगा और वो हमारा बाबू है, हमारा हिसाब लिखता है। বলছে কি একজন পাঠান বলল কি যদি কেউ বলছে বাবু ডরো মত মানে ভয় করো না, যদি তোমাকে কেউ বলে বাঙালি পাঠানদের গাড়িতে কেন বসেছে, তখন বলছে আমরা বলবো ই বাবু ই হামারা বাবু है, वो हमारा बाबू है। বলছে हमारा হিসাব লিখতা है, আমাদের হিসেব লিখে দেয়। তার দরদ দেখে খুশি হলুম। তো বলছে সে সে তো ভাবছে যে অন্য কাউকে ঢুকতে দিচ্ছে না, একজন বাঙালি কেন বসে আছে, সে চিন্তা করে বের করলো ওদেরকে আমরা বলবো এ বাবু আমাদের হিসেব লিখে দেয়। বলছে সে যে আমার জন্য মানে দয়া দয়া করছে আমাকে, তার জন্য আমি খুশি হলাম। যাতে আমি সগৌরবে এদের সঙ্গে চলতে পারি, এদেরই যেন একজন হয়ে সেইটাই তাদের ইচ্ছে। আমাকে সঙ্গে সঙ্গে কলকাতার কাবুলি ব্যাংক এর হিসাবনবিশ কেরানি বা ম্যানেজারের মর্যাদা দিল। কলকাতার কাবুলি ব্যাংকের তিনি ম্যানেজার হয়ে গেলেন। আমি বললুম, তোমরা কেউ খুশহাল খাঁ খট্টকে গজল জানো? আ তো বলছে খুশহাল খাঁ খট্টকের গজল জানো? খুশহাল খাঁ খট্টক হচ্ছেন সম্রাট ঔরঙ্গজেবের সময়ের মানুষ। পাঠানদের পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। ঠিক আছে? তাহলে পাঠানদের পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবির নাম কি? খুশহাল খাঁ খট্টক। তাতে একটি পাঠান যে উপরের বাঙ্কে বসেছিল ভারী খুশি হলো আর উৎসাহিত হয়ে উঠল। সে বলল, খুশহাল খাঁ খট্টকের গজল শুনবে? বাবু আমি দেখছি তুমি আমাদের সব খবরই জানো, আমি তোমাকে শোনাচ্ছি। এই বলে সে পাঠান কবি খুশহাল খাঁ খট্টকের পশতু ভাষায় রচিত গজল ধরলে। ভাবের আতিশয্যের সঙ্গে কখনো কখনো কানে হাত দিয়ে, কখনো বুকে হাত দিয়ে গানের কলি গাইতে লাগলেন। তারপর ঢাকের বাদ্যি থামলেই যেমন মিষ্টি লাগে তার গান থামলো। মানে তিনি গান করছিলেন, তখন মনে হচ্ছিল ঢাক বাজছে। আমি তখন অতি সহজ আর সরলভাবে বিষয়ান্তরের অবতারণা করলুম। বহুত খুব, বাহবা বেশ, ধন্যবাদ। ঠিক আছে, তখন তিনি তার গানের প্রশংসা করছেন, বহুত খুব মানে খুব ভালো হয়েছে। বস্তু গজল তো শোনালে, এখন আদম খান আর দুরখানির মোহব্বতের কিস্সা কেউ জানো?
আদম খান আর দুরখানি। তাতে পাঠানদের একজন খুব উৎসাহ হলো, বলে, "কি বলছো বাবু? আদম খাঁ দুরখানির কিস্সা শুনবে? সে তো দিলভাঙ্গা এ তো দিলভাঙ্গা কাহিনী।" ঠিক আছে? মানে এটা খুব দুঃখের কথা। মানে কাহিনী আরকি, গল্প। "আমি তোমাকে শোনাচ্ছি।" এই না বলে সে আবার তার কর্কশ যদিও গুরুগম্ভীর কণ্ঠে এই কিস্সা কতকটা গান করে আর কতকটা পাঠ করে যেতে লাগলো। এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসে সেই 3rd ক্লাস গাড়িখানিতে যেন এক পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম। আমার সামনের বেঞ্চিতে 2 পাঠান সহযাত্রী নিজেদের ভাষায় আমার সম্বন্ধে আলোচনা করছে। শুনলুম। পস্তু ভাষা বুঝি না। কিন্তু এই ভাষায় প্রচুর ফরাসি আর আরবি শব্দ আছে। কাজেই উর্দুটা একটু জানা থাকলে অনেক শব্দ বুঝতে পারা যায়। আর তার সাহায্যে কি বিষয়ে আলাপ হচ্ছে সেটা বুঝতে দেরি হলো না। এরা ভারী বিদ্বান আর বুদ্ধিমান। দেখছো না, ইংরেজদের লেখা সব বই পড়ে আর ফরাসি পড়ে। এই বাবু আমাদের সম্বন্ধে কত খবর জানে। মাই আমাদের খাস দেহাতি কথাও কত জেনে নিয়েছে। ঠিক আছে? তাহলে বলছে কি, এই বাবু বলছে সব অনেক বুদ্ধিমান। ইংরেজি পড়ে, ফরাসি পড়ে, আমাদেরও কত কথা জানে। পাঠান দেশে পাঠানদের মধ্যে একটি বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতার কথা কোনো বাংলা মাসিক পত্রে, বোধহয় প্রবর্তক পত্রিকায় অনেক দিন আগে পড়েছিলুম, সে কথা মনে হচ্ছে। তাহলে বাঙালি ভদ্রলোক পাঠানদের দেশে গিয়েছিলেন, তার অভিজ্ঞতার কথা তিনি কোন পত্রিকায় লিখেছিলেন? প্রবর্তক পত্রিকা। আর প্রবর্তক একটি মাসিক পত্রিকা, ঠিক আছে, যেটা মাসে এক কপি বেরোয়, মাসে একবার বেরোয়। পাঠানদের প্রায় প্রত্যেকেই ক্রমে এক একটি বেঞ্চ বা বার্থ দখল করে শোবার চেষ্টা করলে তখন রোজার সময় সকলেই আগে সন্ধ্যার আহার সেরে নিয়েছিল। এই রাত্রে আমারও বেশ ভালো ঘুম হলো। এদের সঙ্গে থেকে গাড়ির ভিতরকার সৌরভে আমার নাসিকাটিও ক্রমে অভ্যস্ত হয়ে গিয়েছিল। গাড়ির ভেতরের গন্ধেও তিনি মানে কমফোর্টেবল হয়ে গেছিলেন। হ্যাঁ, ঠিক আছে, এরকম তো আসবেই। তার পরের দিন খুব ভোরেই উঠে দেখি এদের মধ্যে কেউ কেউ উঠে নামাজ পড়ছে, আর সারাদিন রোজার উপোস করতে হবে বলে খুব ভোরে ভরপেট খেয়ে নিচ্ছে। বড় বড় পাঠান রোটা আর কাবাব। কি খাচ্ছে তারা? পাঠানদের রুটি নয়, বড় বড় আর মোটা মোটা, সেই জন্য তার নাম রোটা। ঠিক আছে? মানে রুটির মতোই। আর কাবাব খাচ্ছে। পটুয়াখালীর বৃদ্ধ আগা সাহেবকে দেখি অনেক আগেই উঠে বসে তসবিহ বা মালা জপ করছে। নব্বদ ও ন আসমা-ই হাসানা, অর্থাৎ আরবি ভাষায় ঈশ্বরের ৯৯টি পবিত্র ও সুন্দর নাম। মালার এক একটি দানা গুনে গুনে আবৃত্তি করা হয় নীরবে। আমার ঘুম ভাঙতে আচ্ছা, বুঝতে পারলে এই যে মালা জপটা কি ঈশ্বরের ৯৯টি পবিত্র সুন্দর নাম। এটার নাম কি? নব্বদ ও নৌ আসমা-ই হাসানা। ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, এতগুলি দানা গুনে গুনে আবৃত্তি করা হয় নীরবে। এভাবে মালা জপ করা হয়। আমার ঘুম ভাঙতে আর তার সঙ্গে চোখাচোখি হতে তিনি আমাকে সৌপ্তিক প্রশ্ন শুধালেন। "বাবু, কাল রাইতে একটু কাত হইবার পারছিলা? অর্থাৎ কাল রাত্রে একটু কাত হতে বা নিদ্রা দিতে পেরেছিলেন?" পেরেছিলে? এই প্রশ্নে যে স্বাভাবিক ভদ্রতা প্রণোদিত এই প্রশ্নটি যে স্বাভাবিক ভদ্রতা প্রণোদিত সন্দেহ নেই। ইতিমধ্যে আমাদের গাড়ি বোধহয় আসানসোলে এসে পড়েছে। এইভাবে যথাকালে কলকাতায় এসে পৌঁছলেম। গাড়ির ভিড়ের কথা চিন্তা করলে বলতে হবে বেশ ভালোই এলুম। আর ক্ষণিকের সহযাত্রী ভিন্ন যাত্রীর বন্ধু কতকগুলি সঙ্গ সুখ লাভ হলো। তাদের কারো সঙ্গে আর ভবিষ্যতে কখনো দেখা হবে না। অন্তত বোধহয় এভাবে নয়। কিন্তু এই রাতটির কথা খুব ভালোভাবেই আমার মনে আছে। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে আফগানিস্তানের ১৬ জন মানুষের সঙ্গে বাঙালি একজন মানুষের আসার অভিজ্ঞতা ছিল এই গল্পটিতে। ঠিক আছে? আশা করি গল্পের প্রতিটি শব্দ তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদেরকে সেই শব্দের অর্থ জানিয়ে দেব। এরপরে আছে হাতে কলমে। হাতে কলমে আমরা পরের দিন করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।